আজ আপনি শুনবেন অনিশ দাস অপুর কাহিনী বিকুর, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. Radio Milan 90.4 FM এর তরফ থেকে লেখক শ্রী অনিশ দাস অপুকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। এমির চরিত্রে সঙ্গীতা, এমিলির ভূমিকায় রীতি, সিরাজের চরিত্রে শুভদীপ, জৈনের ভূমিকায় দীপক এবং গল্প পাঠে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে অনিশ দাস অপুর কাহিনী বিকুর। শুধু ঠোঁট, পা এবং কিছু সাদা পালক ছাড়া সবই খেয়ে ফেলেছে বিকুরগুলো। এমের নজরেই প্রথম পড়ল হাঁসটার শরীরের অবশিষ্টাংশ। কিচেন গার্ডেনটার মধ্যেও রয়েছে। বিশাল দেওয়াল ঘেরা এলাকার মধ্যে সবজির চাষ এবং নুড়ি বেছানো রাস্তা। ও পা দিয়ে পালকগুলো সরিয়ে ফেলল যাতে কারো চোখে না পড়ে। তারপর ঠোঁট এবং পায়ের টুকরোগুলো তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিল দেওয়ালের ওপাশে। উঁচু ইটের দেওয়ালের অন্য পাশে বাগানের শেষ প্রান্তে রয়েছে একটা মোটরওয়ে। সেই মোটরওয়ের কিনারাতেই গিয়ে পড়বে ওই অবশিষ্ট ঠোঁট এবং পায়ের টুকরোগুলো। কারো চোখে পড়বেই না। কাপড়ে হাত মুছে ফেলার অভ্যেসটা সামলে নিয়ে কিচেনের দিকে পরিষ্কার হতে ছুটল এমি। ও জানে হাঁসটাকে বিকুররাই হত্যা করেছে। রহমান পরিবারের অ্যালসেশিয়ান প্রহরী টমিকে খুব ভালোভাবেই শেখানো হয়েছে সে যেন হাঁস মুরগির ধারে কাছেও না ঘেঁষে। আর ফার্মের বেড়ালগুলোর বহু আগে থেকেই জানা যে খামার বাড়ির রাজহাঁস, হাঁস, মুরগি অথবা টার্কির সঙ্গে লড়াইয়ে তারা পেরে উঠবে না। বিকুরদের এমন কর্মকাণ্ডের জন্য অপরাধ বোধ হতে লাগলো এমের, কারণ সেই জন্তুগুলোকে ওদের ফার্মে নিয়ে এসেছিল। তবে ওর বাবা এজন্য তাকে কখনো বকাঝকা করেননি। কিন্তু যখনই বিকুরগুলো কোনো হাঁস অথবা মুরগি হত্যা করেছে বা ধাওয়া করে কামড়ে দিয়েছে ভেড়ার গায়ে অথবা মেরে ফেলেছে কোনো ভেড়ার বাচ্চা, তখন প্রতিবারই এমির মনে হয়েছে এসবের জন্য ওই দায়ী। বছরখানেক আগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিকুরগুলোকে রাস্তায় দেখতে পায় এমি। পথ শর্টকাট করার জন্য মেইন রোড দিয়ে না এসে বন্ধুদের কাছে বিদায় নিয়ে একটা নির্জন রাস্তা ধরে হাঁটছিল। রাস্তাটা চলে গেছে কারখানার মাঝখান দিয়ে। তারপর হঠাৎ মোড় নিয়েছে একটা মেঠো পথে। এর এক পাশে জঙ্গল, অপর পাশে একটা ন্যাচারাল পার্ক, যেটা বিস্তৃত হয়েছে মোটরওয়ে ছাড়িয়ে শহরের অভিমুখে। এখানে পার্কের মধ্যে জনৈক আর্লের প্রকাণ্ড একটা বাড়ি ছিল। বর্তমানে ওটার মালিক কাউন্সিল। বাড়িটাকে তারা নেচার রিজার্ভ হিসেবে ব্যবহার করছে। আর্লের হোম ফার্ম বা গার্হস্থ খামারটা হয়ে উঠেছে টুরিস্টদের আকর্ষণ এবং জঙ্গলটা রূপ নিয়েছে স্থানীয় ছেলেমেয়ে ও পোষ্যদের খেলার জায়গা হিসেবে। ভিক্টোরিয়ান সময়ে গড়ে ওঠা ফার্মটা তারা নতুন করে সংস্কার করেছে। সেকালের একটা আবহ তারা ধরে রাখার চেষ্টাও করেছে। তবে দিনরাত মোটরওয়ে ধরে চলাচল করা গাড়ি ঘোড়ার শব্দে তা বিশেষ কার্যকর হয়নি। এমি প্রথমে বাঁধানো সিঁড়ি বেয়ে উঠে জঙ্গলে ঢুকেছিল। এদিকে মোটর চলাচল নিষিদ্ধ, তাই শুধু ঘোড়াই চলাচল করে। এই রাস্তাতেই এমি মোড় নেয়। এটা তাকে সোজা নিয়ে যাবে উডল্যান্ডের ভেতরে। ধ্বংসপ্রাপ্ত মঠ এবং পবিত্র কুঁয়ো ছাড়িয়ে একেবারে তাদের খামার বাড়িতে।
এই রাস্তাটা শুধুমাত্র ঘোড়সওয়ার আর পথচারীরাই ব্যবহার করে। তবে এদিক দিয়ে এমির হাঁটতে খুব একটা ভালো লাগছিল না বলে সে অপেক্ষাকৃত সরু এবং আঁকাবাঁকা একটা পথ বেছে নেয়, যেটা জঙ্গলের মাঝখান দিয়ে গিয়ে লেকের ধারে মিশেছে। ওখানে একটা ছোট বালির চর আছে, গাঢ় সবুজ রঙের ঝোপঝাড়ের নিচে। ওখানেই এমি বস্তাটা দেখতে পায়। জলে পড়েছিল এবং বস্তার ভেতর থেকে এক ধরনের কুঁই কুঁই আওয়াজ আসছিল। সে চরে নামে বস্তাটা উদ্ধার করার জন্য। প্রথমে ভেবেছিল বস্তার মধ্যে বোধহয় বেড়াল ছানা আছে, তবে ওগুলোর সঙ্গে বেড়াল বাচ্চার মিল থাকলেও গায়ের রং কেমন যেন অদ্ভুত লালচে হলুদ ডোরা কাটা এবং নাকগুলো ভোঁতা। কিন্তু ওই মুহূর্তে বাচ্চাগুলোর বিদঘুটে চেহারা নিয়ে মোটেই মাথা ঘামায়নি এমি। এদেরকে কেউ বস্তার ভেতর ভরে জলে ডুবিয়ে মেরে ফেলতে চাইছিল। এই কথাটা চিন্তা করে ওর বেশ রাগ হলো। বস্তাটা নিয়ে এমি কষ্ট করে উঠে পড়ে ঢাল বেয়ে এবং অত্যন্ত সাবধানে বাচ্চাগুলোকে বাড়ি বয়ে আনে। বাড়ির রাস্তা বলে একটা বেড়াল আছে, বাচ্চা সহ। ওদের সঙ্গেই এগুলোকে ছেড়ে দেওয়ার ইচ্ছে এমির। ওর মনে হলো বেড়ালটা নিশ্চয়ই তার সন্তানদের সঙ্গে এদেরও যত্ন নেবে। ফার্মইয়ার্ডে মায়ের সঙ্গে দেখা হয়ে গেল এমির। সে নুড়ির ওপর বস্তাটা রেখে একে একে বের করে আনে বাচ্চাগুলোকে। খবরটা দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় চায়ের দোকানে চা খেতে আসা মহিলারা দল বেঁধে আসে এমির আবিষ্কার দেখতে। তার বাবাও আসেন, সঙ্গে একজন মালিকে নিয়ে দৌড়ে আসে গিফট শপের দোকানি মেয়েটাও। বছরের ওই সময়ে ফার্মে দর্শনার্থীর সংখ্যা খুব একটা বেশি ছিল না। একটা জাপানি টুরিস্ট পরিবার এবং এলাকার কয়েকজন মহিলা এসেছিল তাদের সন্তানদের নিয়ে। তারা সবাই বাচ্চাগুলোকে ঘিরে দাঁড়িয়ে চোখ বড় বড় করে দেখছিল এবং একটা বিষয়ে সবাই একমত ছিল, এগুলো নিশ্চয়ই বেড়াল জাতীয়ই কোনো প্রাণী হবে। বন বেড়ালও হতে পারে, মন্তব্য করলেন একজন। না, ধূসর। এমির বাবা সিরাজ রহমান বললেন কথাটা। আসলে তিনি বলতে চেয়েছিলেন বন বেড়ালের গায়ের রং ধূসর হয়, এরকম লালচে হলুদ হয় না। প্রথমে জন্তুগুলোকে এমির বাবা তাঁর আস্তাবলে জায়গা দিতে চাননি, কিন্তু মেয়ের জেদের কাছে শেষ পর্যন্ত তাকে হার মানতে হয়। এমি তাঁদের বড় আদরের মেয়ে। একমাত্র ছেলের আকস্মিক মৃত্যুর পরে সন্তানের আশা যখন ছেড়েই দিয়েছিলেন রহমান দম্পতি, তখন 10 বছর বাদে তাঁদের কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে এমি। এমির জন্ম লন্ডনে, তবে 2-3 বছর অন্তর তারা মেয়েকে নিয়ে বাংলাদেশে এমির দাদা দাদির বাড়ি ঘুরে আসেন, যাতে মেয়ে তার শিকড় না ভুলে যায়। এমিকে তারা মানুষও করছেন বাঙালি সংস্কৃতিতেই। রহমান সাহেব বহুদিন ধরেই এদেশে আছেন, তবে সিদ্ধান্ত নিয়েছেন এমির পড়াশোনা শেষ হলে এখানকার পাট চুকিয়ে চিরতরে দেশে চলে যাবেন এবং সাভারে একটা খামার বাড়ি গড়ে তুলবেন। সেজন্য তিনি ওখানে জমিও কিনে রেখেছেন। তা এমির জেদের কারণে ওই অদ্ভুত জন্তুগুলোকে বেড়াল মায়ের তত্ত্বাবধানে রাখতে গিয়ে পরদিন সকালে দেখা যায় বেড়াল বাচ্চাগুলো সব মরে পড়ে আছে। তাদের গায়ে অসংখ্য কামড়ের দাগ, লোমে শুকিয়ে আছে লাল রক্ত। ওগুলো কিভাবে মারা গেল তা নিয়ে নানা মুনির নানা মত থাকলেও এমি নিশ্চিত ইঁদুরই ওদের প্রাণ সংহার করেছে। রহমান সাহেব মেয়ের সঙ্গে তর্কে না গেলেও তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল তিনি এ যুক্তি মেনে নেননি। বেড়াল বাচ্চা কিভাবে মারা গেছে তা নিয়ে এমির মা এমিলি রহমানের মোটেই আগ্রহ ছিল না। তিনি ফার্মের দেখাশোনা এবং সংসারের যাবতীয় কাজ করতে গিয়েই হাঁপিয়ে যান। এসব ফালতু বিষয়ে মাথা ঘামানোর সময় কোথায় তার? এমির উদ্ধার করা জন্তুগুলো
নিজেদের মতো করেই বেড়ে উঠছিল। তবে ওগুলো যে কি ধরনের জন্তু তা এখনো ঠাহর করতে পারছিল না কেউই। ওগুলো যে মোটেই বেড়াল নয় সে বিষয়ে কম বেশি সকলেই নিশ্চিত। চায়ের দোকানের লোকটি একদিন বলল, বেড়ালের ওরকম চেহারা হয় না। সিরাজ রহমান ঘন্টার পর ঘন্টা ওগুলোকে পরখ করেন। সন্ধ্যের পর ফার্ম বন্ধ করে তার কর্মচারীরা চলে যায়। ভিজিটাররাও আর আসে না। একটা নিচু দেয়াল আলাদা করে রেখেছে চায়ের দোকান এবং রহমান সাহেবদের বাড়িটাকে। সেদিন তিনি দেওয়ালের উপর পা ঝুলিয়ে হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিচ্ছেন এবং মাঝে মাঝে বউয়ের বানানো আলুর চপে কামড় দিতে দিতে ওই অদ্ভুত চেহারার প্রাণীগুলোকে দেখছিলেন। সঙ্গে এমিও ছিল। বাচ্চাগুলো সেই বেড়ালটা এবং টমের সঙ্গে খেলা করছে। ওদের দাঁতগুলো কিন্তু বেড়ালের মতো নয়, বরং কুকুরের দাঁতের সঙ্গেই মিল বেশি। বাবার কথায় সায় দেওয়ার ভঙ্গিতে মাথা ঝাঁকালো এমি। ওদের নাকগুলো অনেকটা কুকুরের মতোই খাড়া খাড়া। এক কাপ চা হাতে নিয়ে এমিলি রহমানও বাবা মেয়ের সঙ্গী হয়েছেন। তিনি মন্তব্য করেন, তবে ওদের গায়ের লোমগুলো কিন্তু ডোরা কাটা, অনেকটা বেড়ালের মতো। 5টা বাচ্চা টমের সঙ্গে হাঁটছে। একটা কুকুরটার পেছনে পা টিপে টিপে আসছে। 2টো চলে এলো সামনে, আর বাকি 2টো দুপাশ দিয়ে পাশাপাশি দৌড়চ্ছে। টমি নাক নামিয়ে লেজ নাড়তে নাড়তে ওদের গায়ের গন্ধ শুঁকল। হঠাৎ একটা বাচ্চা ওর পেছনের পায়ে কামড় বসাতেই আর্তনাদ করে উঠল টমি। বাচ্চাগুলো কিন্তু বেড়ালের চেয়েও দুষ্টু। ওরা কিন্তু সিয়ামিজ বেড়ালগুলোর মতোই দেখতে, কালো কান, কালো পা, লেজের ডগায় কালো ছাপ। আহা, সিয়ামিজদের অমন ঝোপের মতো লেজ থাকে না। না, তবে কুকুরদের চোখও তো সবুজ হয় না। এখানে বলে রাখা ভালো, বাচ্চাগুলোর সবার চোখ ঝকঝকে সবুজ অথবা হলদে। না, তবে থাবাগুলো কিরকম গুটিয়ে নিতে পারে দেখেছিস? বেড়াল ছাড়া অন্য কোনো প্রাণীর পক্ষে এইভাবে থাবা গোটানো সম্ভব নয়। আর একটা ব্যাপার, ওরা কিন্তু বেড়ালের মতোই মিউ মিউ করে। মেয়ে ও স্ত্রীর কথায় মাথা নাড়লেন সিরাজ রহমান। কিন্তু ওরা ঘেউ ঘেউ করে চিৎকারও করে। তবে ঠিক কুকুরের ডাক নয়, অনেকটা শেয়ালের মতো। আর শিকার ধরে যেন নেকড়ের ক্ষিপ্রতায়। দেখ, বাচ্চাগুলো উঠোনে একদল রাজহাঁসকে ঘিরে ফেলেছে। বিরাট বিরাট রাজহাঁস, যারা সজোরে ডাক ছেড়ে মানুষের দিকে ছুটে গেলে লোকজন পালাবার পথ পায় না। বেড়াল বা কুকুর এদেরকে তো তারা পাত্তাই দেয় না। সেই অকুত ভয় প্রকাণ্ড পাখিগুলো এই কিম্ভূত চেহারার খুদেগুলোর ভয়ে ডানা ঝাপটে সশব্দে চারিদিকে ছড়িয়ে পড়ল। আর না বেড়াল না কুকুরের মতো এই প্রাণীগুলো মাটির সঙ্গে প্রায় শরীর মিশিয়ে তাড়া করল পলায়নপর দলটাকে। ওদের দিকে তাকিয়ে হঠাৎ শরীরটা কেমন যেন শিউরে উঠল এমির। ওদের আচরণের মধ্যে কেমন যেন অশুভ ভয়ানক কিছু একটার ইঙ্গিত আছে। 2টো রাজহাঁস এবং একটা হাঁস মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল। 5টা বাচ্চা একসাথে তাদের মনোযোগ ফেরালো ওই ছোট দলটার দিকে। একদিক থেকে এগিয়ে গেল 2টো বাচ্চা, আর তৃতীয়টা অন্য পাশ দিয়ে। বাকি 2টো পেছনেই থাকলো, যেন তাদের আক্রমণ করার কোনো ইচ্ছেই নেই। আসলে এটা ছিল ওদের একটা কৌশল। 3টে ভীতিকর চেহারার প্রাণীকে এগিয়ে আসতে দেখে ভীত হাঁসটা তার সঙ্গীদের কাছ থেকে দলছুট হয়ে দিশেহারার মতো দৌড় দিল। আর এই সুযোগটাই কাজে লাগালো পেছনে থাকা বাচ্চা 2টো। তারা তাড়া করলো হাঁসটাকে, খোঁয়ারের দিকে একেবারে কোণঠাসা করে নিয়ে যাচ্ছে। আরে, করে কি? দেয়াল থেকে লাফিয়ে নামলেন সিরাজ রহমান। চায়ের কাপ আর চায়ের প্লেট এমির হাতে ধরিয়ে ছুটে গেলেন উঠোনে। হাতে জোরে জোরে চাপড় মারতে লাগলেন তিনি। নড়ি বেছানো মাটিতে পা ঠুকতে লাগলেন।
চমকে গিয়ে অদ্ভুত চেহারার বাচ্চাগুলো দ্রুত একত্রিত হলো এবং তার কাছ থেকে দূরে সরে গেল। তিনি ওদের তাড়িয়ে আর্চওয়েতে নিয়ে গেলেন। খিলান ঢাকা ওই পথটা দেওয়ালে ঘেরা ফার্মিয়ার থেকে বিশাল কিচেন গার্ডেনের দিকে চলে গেছে। ওগুলোকে তাড়িয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে কয়েক মিনিট বাদেই ফিরে এলেন সিরাজ সাহেব। আমার হাঁস মুরগির উপর ওদের হামলা করার সুযোগ দেওয়া যাবে না কিছুতেই। এমির কাছ থেকে চায়ের কাপটা নিয়ে বললেন তিনি। তবে আমার কিন্তু ওদের ভারী পছন্দ হয়েছে। হাউ কিউট। কিউট না ছাই, কতগুলো কিম্ভূত। মেয়ের কথায় মুখ বেঁকিয়ে বললেন এমিলি। আচ্ছা, ওগুলোর কোনো নাম নেই? ওরা না কুকুর না বেড়াল, এদেরকে কি নাম দেওয়া যায় সেটাই ভাবছি। আমি কিন্তু একটা নাম ঠিক করে রেখেছি, বিকুর। বিকুর? বিড়ালের বি আর কুকুরের কুর, বিকুর। আইডিয়াটা আমি সুকুমার রায়ের সেই বিখ্যাত ছড়াটা থেকে পেয়েছি। হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানি না। হয়ে গেল হাঁসজারু কেমন তা জানি না। বাহ, মন্দ হয়নি কিন্তু নামটা, বিকুর। ওদের চেহারার সঙ্গে একদম খাপ খেয়ে গেছে। বেশ ভালো নাম দিয়েছিস মা। মা মেয়ের কবিতার ছন্দে মাথা দোলাতে দোলাতে কথাটা বললেন সিরাজ রহমান। থ্যাঙ্কস বাপি। প্রফেশনাল কায়দায় বাও করল এমি। তবে এই বিকুরগুলো এমির কাছে যারা কিউট এবং বিউটিফুল, যত বড় হতে লাগলো ততই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। তারা ফার্মিয়ার ছেড়ে ঢুকে পড়ল জঙ্গল এবং মাঠে। আজকাল তাদের খুবই কম দেখা যায়, কিন্তু তাদের উপস্থিতি বেশ ভালোভাবেই জানান দেয়। যেমন আজ একটা হাঁসের টুকরোর অবশিষ্টাংশ দেখতে পেল এমি। খামারের ছোট আকারের জার্সি গরুগুলোকে মাঝে মাঝে দেখা যায় ভীষণ হাঁপাচ্ছে, যেন কেউ তাড়া করেছিল। একদিন একটা সদ্যজাত ভেড়ার বাচ্চাকে পাওয়া গেল আধ খাওয়া অবস্থায়। মৃত বাচ্চাটার এমন দশা দেখে আশেপাশের মানুষজন অতিশয় ক্ষুব্ধ হল, বিশেষ করে সেই খামারের মালিক, যার খামারের বাচ্চা এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এসব কার কাজ এমি এবং তার বাবা ঠিকই বুঝতে পেরেছেন। সিরাজ সাহেব বিকুরগুলোকে মেরে ফেলতে চান। খাবারে বিষ মিশিয়ে দিলেই ঝামেলা চুকে যায়, তবে একটা শো ফার্মে তা করা সম্ভব নয়, কারণ এখানে টুরিস্টরা আসেন তাদের কুকুর এবং বাচ্চাদের নিয়ে খেলতে। রাতের বেলা শটগান দিয়ে বিকুরগুলোকে গুলি করাও বেশ ঝুঁকির। ওই শব্দে লোকে আপত্তি করতে পারে। জানোয়ারগুলোর ভয়ে এখন প্রতি রাতে খোঁয়ারে হাঁস মুরগি ভেড়াদের তালা মেরে রাখতে হয়। এই, তোমার আজ হিথ্রো যাবার কথা মনে আছে তো? স্বামীকে মনে করিয়ে দিলেন মিসেস রহমান। কথাটা মনে আছে মিস্টার রহমানের। তিনি তার খামারে দুর্লভ সব গরু বাছুর ভেড়ার সংকর প্রজাতি উৎপাদন করেন। তার এক বন্ধু থাকেন আইসল্যান্ডে। তিনি 3টে দুর্লভ প্রজাতির আইসল্যান্ড ভেড়াও নিয়ে আসবেন কথা দিয়েছিলেন রহমান সাহেবকে। রহমান সাহেব তাঁর সেই বন্ধু স্ভেন এভারসনকেই আজ নিয়ে আসতে যাবেন হিথ্রো এয়ারপোর্টে। যে এলাকায় তিনি থাকেন সেখান থেকে লন্ডন শহর অনেকটাই দূর, তাই আজ আর ফিরবেন না তিনি। বাবা লন্ডনে যাবে শুনে ভেতরে ভেতরে উত্তেজিত হয়ে ওঠে এমি। মায়ের সঙ্গে রাতে একা থাকতে ওর বেশ মজাই লাগে। বাবা যতক্ষণ বাড়িতে থাকেন লোকজনের ভিড় কোলাহল লেগেই থাকে, কিন্তু উনি দূরে কোথাও গেলে বাড়িটা কোলাহল শূন্য, কেমন যেন জনমানবহীন একটা চেহারা পায়। চারপাশটা আশ্চর্য নীরব হয়ে যায়। ওই জঙ্গল থেকে যে কেউই ওদের খামার বাড়ির চৌহদ্দিতে ঢুকে পড়তে পারে। একা একা জঙ্গলের মধ্যে রাতের বেলা শুধু সে আর তার মা। ভয় লাগলেও একটা রোমাঞ্চিত শিহরণও খেলে যায় এমির দেহ মনে। এমি সাধারণত বেশ ভোরেই ঘুম থেকে ওঠে। কর্মচারী এবং ভিজিটাররা আসার আগেই ফার্মে ঘুরে সে একটা চক্কর দেয়। শুধু ভোরবেলায় আর সন্ধ্যের সময় তার মনে হয়
এই ফার্মটা তাদের নিজেদের। রাতের বেলা সমস্ত ফটক বন্ধ থাকে। প্রকাণ্ড ফার্মইয়ার্ডটার চারপাশে উঁচু উঁচু ঘরগুলো নিয়ে পরিণত হয় দুর্গে। হাতে চাবি নিয়ে আর্চওয়ে ধরে এমি এগোয়, খুলে ফেলে বড় দরজাটা। এই দরজার ওপাশে ফুলের বাগান, যেখানে বসে ভিজিটাররা খামার বাড়ির চা পান করেন। বাগান ঘেঁষে একটা রাস্তা ফটক ধরে সোজা চলে গেছে অপেক্ষাকৃত বড় কিচেন গার্ডেনের দিকে। এখানে সারা রাত পাহারা দেয় টমি। বাগানের দেওয়ালে ছোট একটা গেট আছে, সেটা সবসময় খোলা থাকে, যাতে টমি কোনো সন্দেহজনক শব্দ শুনতে পেলে যখন তখন আসা যাওয়া করতে পারে ওই শব্দের উৎসের সন্ধানে। টমি! কিচেন গার্ডেনে ঢুকে হাঁটতে হাঁটতে কুকুরটার নাম ধরে ডাকলো এমি। কিন্তু ওর ডাক শুনে সব দিনের মতো ছুটে এলো না টমি। এমি ভাবল হয়তো দূরে কোথাও আছে, মাঠে কিংবা জঙ্গলে। ও হাঁটতে হাঁটতে চলে এলো গেটের কাছে। খামারের ঘরগুলোর চারপাশে একটা চক্কর দেবে এখন। ব্রেকফাস্টের জন্য ফেরার আগে একবার জঙ্গলেও ঘুরে আসতে পারে। হঠাৎ এমি দেখল গেটের বাইরে অনড় অবস্থায় পড়ে আছে টমি। দেখা মাত্রই এমি বুঝে গেল কুকুরটা মারা গেছে। পাগুলো শক্তভাবে ছড়ানো, পেছনের একটা পা কেমন যেন অদ্ভুত ঠেকল এমির। ভালো করে তাকাতে বুঝতে পারল ওখান থেকে মাংস ছিঁড়ে নেওয়া হয়েছে, বেরিয়ে পড়েছে পায়ের হাড়। তারপরই দৌড় শুরু করলো। বাগান আর্চওয়ে উঠোন পার হয়ে ছুটতে ছুটতে চলে এলো বাড়িতে। তারও স্বরে ডাকছে সে মাকে। মা! এমি একটু দূরেই দাঁড়িয়ে রইল। ওর মা উবু হয়ে বসলেন টমির পাশে, দেহটা ওল্টালেন। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন সেটা। তোমার কাছে চাবি আছে? চালাঘরের তালাটা খোলো। বাগানের গেটের ঠিক পেছনে দেওয়ালের ধারে কাঠের একটা চালা ঘর আছে। এমি সেটা খুলে দিল। ঘুরে দেখে ওর মা টমির দেহটা টানতে টানতে নিয়ে আসছেন। সেই দৃশ্য বেশিক্ষণ এমি দেখতে পারল না। মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। প্রিয় কুকুরটার জন্য চোখ ফেটে তার জল আসছে। চালা ঘরে টমির দেহটা ঢোকালো এমিলি। ওটাকে তো আর টুরিস্টদের দেখার জন্য রেখে দেওয়া যায় না, তাই না? এই বলে চালাঘর থেকে একটা কোদাল নিয়ে টমির মৃতদেহটা যেখানে পড়েছিল সেই রক্তমাখা মাটিটা খানিকটা কুপিয়ে দিল এমিলি। এখন আর বোঝার উপায় নেই কিছুক্ষণ আগে ওই জায়গাতেই রক্ত পড়েছিল। মেয়ের কাছ থেকে চাবি নিয়ে দরজা বন্ধ করে দিল সে। ওকে কে মেরেছে মা? মেয়ের দিকে আর চোখে একবার তাকালো এমিলি রহমান। হয়তো এক মুহূর্তের জন্য ভাবল সত্যি কথাটা ওকে বলা যাবে কিনা। তারপর বলল, ওই বিকুরগুলো ছাড়া আর কে মারবে? একটা অ্যালসেশিয়ানকে হত্যা করার সাহস এখানকার আর কোনো জানোয়ারের আছে? যাক, এ নিয়ে কাউকে কিছু বলো না। আগে তোমার বাবা ফিরুক। চলো, এক কাপ হট চকলেট করে দিচ্ছি তোমার জন্য। এক কাপ হট চকলেট খেলো এমি, কিন্তু তার ভালো লাগলো না। মনটা বিষণ্ণ হয়ে রয়েছে। মা বললেন ভালো না লাগলে আজ ওকে স্কুলে যেতে হবে না। কিন্তু স্কুল ব্যাগ গুছিয়ে স্কুলে রওনা হয়ে গেল এমি। ঘরে বসে থাকতে তার ইচ্ছে করল না, কিন্তু আজ জঙ্গলের পথ ধরে অর্ধেক পথও সে যেতে পারল না। গাটা কেমন যেন ছমছম করে উঠল। এই জঙ্গলের নাম ইংলিশ উডস। বনের মাঝখান দিয়ে চওড়া পথ চলে গেছে, তবে এত সকালে রাস্তাটা খুবই নির্জন থাকে। মানুষজনের চলাচল তো ছেড়েই দিলাম, একজন ঘোড়সওয়ারও চোখে পড়ল না তার। বহু বছর এই পথ ধরে একাই গেছে এমি, কিন্তু এমন ভয় তার
কখনো লাগেনি। বারবার মনে হচ্ছে বিকুরগুলো জঙ্গলের কোথাও একটা লুকিয়ে আছে। তারা যদি টমির মতো অতিকায় একটা কুকুরকে অমনভাবে মেরে ফেলতে পারে, তাহলে এমির জীবনেরই বা দাম কি? এমি ঘুরে দাঁড়ালো, দ্রুত পা চালালো বাড়ির দিকে। ভাগ্যই বলতে হবে ফেরার পথে বিকুরগুলো ওকে ধাওয়া করল না, কিংবা তাদের চিৎকারও শুনতে পেল না এমি। দিনের অর্ধেকটা সময় ও কাটিয়ে দিল ওদের গ্রোসারিতে। এখানে মণিহারি জিনিসপত্রও বিক্রি হয়। ক্রেতারা প্রায়ই সবাই আশেপাশের মানুষজন এবং খামার বাড়ির বিচিত্র জাতের সব পশু পাখি দেখতে আসা টুরিস্ট। এমির বাবা দুর্লভ প্রজাতির হাঁস, মুরগি, ভেড়া, গরু ইত্যাদির হাইব্রিড উৎপাদন করেন তার খামারে। এগুলো এই এলাকায় ঘুরতে আসা টুরিস্টদের অন্যতম আকর্ষণ। এমি মাঝে মধ্যে দোকানে বসে। দোকানে যদিও তাদের কর্মচারী আছে, তবে আজ সে এসেছে শুধুমাত্র টমি এবং বিকুরদের কথা ভুলে থাকতে। যদি কাজের মধ্যে ডুবে থেকে ওদের কথা মন থেকে দূরে সরিয়ে রাখা যায়, এই আর কি। ও অপেক্ষা করছে কখন ওর বাবা আসবেন। বেলা 3টের সময় একটা ভ্যান এসে থামল খামারের সামনে। তার ভেতর থেকে লাফিয়ে নামলেন সিরাজ রহমান। ফার্মইয়ার্ডের প্রকাণ্ড ফটক খুলে গেল। ভ্যানটা ঢুকল ভেতরে। উঠোনের এক পাশে সার বাঁধা জন্তুদের খোলা শেডের ধারে গিয়ে থামল। রহমান সাহেব নতুন কোন প্রজাতির প্রাণী নিয়ে এসেছেন সেটা দেখার জন্য ছোটখাটো একটা ভিড় জমে গেল ওখানে। এদের মধ্যে এমি এবং তার মা তো আছেই। ভ্যানের পেছন থেকে নামিয়ে আনা হলো 3টে ভেড়া, আকারে ছোটখাটো, গা ভর্তি ধূসর বাদামি পশম। পুরুষ ভেড়াটার মাথায় মস্ত বাঁকানো শিং। তিনি ভেড়াগুলোকে শেডের মধ্যে রাখার জন্য কৌতূহলী দর্শকদের পেছনে সরে যেতে বললেন এবং তাকে এই কাজে সহায়তা করলেন বছর 50-এর এক বিদেশি ভদ্রলোক। ভেড়াগুলোর জন্য খাওয়ার ব্যবস্থা করে আগন্তুকের সঙ্গে এমি এবং তার মাকে পরিচয় করিয়ে দিলেন সিরাজ রহমান। জেন, এ হলো আমার স্ত্রী এমিলি রহমান এবং এইটি আমার প্রাণের চেয়েও প্রিয় মেয়ে এমি রহমান। ও ভেরি প্লিজ টু মিট ইউ। এমিলি এবং এমির সঙ্গে হ্যান্ডশেক করতে করতে হাসি মুখে বললেন তিনি। এমির বাবা বেশ লম্বা, 6 ফুটের ওপরে। তার চেয়ে 1 হাত খাটোই হবেন জেন। মাথার বাদামি চুল পাতলা হয়ে টাক ধরে গেছে। ভদ্রলোকের হাসিটি বেশ মিষ্টি, একেবারে যেন শিশুর সারল্য মাখানো। কিন্তু এমি বাবাকে টমির কথা বলার জন্য উসখুস করছিল। কখন সুযোগ পাবে বুঝতে পারছে না, কারণ তিনি জেনকে এখনই খামার ঘুরিয়ে দেখার জন্য হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন। তুমি এখন জেন সাহেবকে ছাড়ো তো। কতটা পথ এসেছেন, উনি একটু বিশ্রাম করুন। চাটা দিই, তারপর না হয় ওনাকে নিয়ে ঘুরতে যেও। খানিকটা অনিচ্ছা সত্ত্বেও স্ত্রীর কথায় জেনকে ছেড়ে দিলেন সিরাজ সাহেব। পা বাড়ালেন বাড়ির দিকে। তাদের অতিথি যখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে ব্যস্ত, এই ফাঁকে এমিলি এবং তার মেয়ে সিরাজ সাহেবকে বললেন কি ঘটেছে। জেন বাথরুম থেকে বেরিয়ে দেখেন তার বন্ধুটির মুখ লাল হয়ে গেছে রাগে। সিরাজ সাহেবের এমন চেহারা দেখে ভয় পেয়ে গেলেন তিনি। ভাবলেন কোনো অজুহাতে আবার বাথরুমে গিয়েই ঢুকবেন কিনা। আপনি বসুন। আসলে হয়েছে কি, আমার স্বামী বাইরে থাকার সময় একটা ঘটনা ঘটেছে। আমাদের কুকুরটা মারা গেছে। আপনাদের কুকুর? শুনে খুব খারাপ লাগলো। তিনি এমির দিকে তাকালেন। সে চেহারায় একটা সাহসী ভাব আনার চেষ্টা করছে। জিজ্ঞেস করলেন, কোনো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে? না, বিকুররা ওকে খুন করেছে। বিকুর? সে আবার কি? সিরাজ সাহেবের কথা শুনে বেশ হতভম্ব দেখালো জেনকে। বেড়াল আর কুকুরের সংমিশ্রণের এক উদ্ভট জন্তু। আচ্ছা, তুমি তো পশু চিকিৎসক, এক নজর দেখলে নিশ্চয়ই বলে দিতে পারবে আমাদের টমি কিভাবে মারা গেছে। তারপর স্ত্রীর দিকে ফিরে বললেন,
মিলি, টমিকে কোথায় রেখেছো? শেডে? চলো জেন, শেডের দিকে যাই। বন্ধুকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন রহমান সাহেব। তাদের সঙ্গী হলেন এমিলি এবং এমি। এমি অবশ্য ক্ষতবিক্ষত টমির দেহটা আর দেখতে চায় না, কিন্তু একা ঘরে থাকতেও তার ভয় লাগছে। শেডের দরজা খুলে দিয়ে একপাশে সরে দাঁড়ালেন মিসেস রহমান। টমিকে তাঁরও দ্বিতীয়বার দেখার ইচ্ছে নেই। মিস্টার রহমান তার বন্ধুকে নিয়ে চালাঘরে ঢুকলেন। জেইন কুকুরটার মৃতদেহের পাশে বসে ওকে পরীক্ষা করতে লাগলেন। এমি দাঁড়িয়ে থাকলো খানিকটা তফাতে, ওদের পিঠের দিকে তাকিয়ে। জেইন বললেন, কুকুরটার গায়ে অসংখ্য কামড়ের দাগ দেখছি। দুজনে বেরিয়ে এলেন শেড থেকে। জেইন শেডের দরজা বন্ধ করে মাথা ঝুঁকিয়ে কিছু একটা চিন্তা করতে লাগলেন। তুমি তো দেখলে, তোমার কি মনে হলো? কুকুরটা কতগুলো জন্তুর হামলার শিকার হয়েছে। অন্য কুকুররা তাকে কামড়ে মেরে ফেলেছে। সিরাজ সাহেব এবং এমিলি পরস্পরের সঙ্গে দৃষ্টি বিনিময় করলেন। আহ, বললাম না বিকুর। এই বিকুরটা আসলে কি জিনিস বলুন তো? বেড়াল আর কুকুরের একটা সংকর প্রজাতি। আমার মেয়ে ওদের নাম দিয়েছে বিকুর। তিনি এমির দিকে তাকালেন, যেন চাইছিলেন এমি বিষয়টা ব্যাখ্যা করে। দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে এলো এমি। হ্যাঁ, মানে ওই বিড়ালের বি আর কুকুরের কুর, দুই মিলে বিকুর। বাংলা সাহিত্যে সুকুমার রায় নামে খুব বিখ্যাত একজন সাহিত্যিক ছিলেন। তিনি খিচুড়ি নামে একটি কবিতা লিখেছিলেন। এমি খিচুড়ির প্রথম কয়েকটা লাইন ইংরেজিতে ট্রান্সলেট করে শোনালো বিদেশি অতিথিকে। জেইন ছড়া শুনে রীতিমতো মুগ্ধ। বারবার বললেন, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। এমিলি ওনাকে বাধা দিয়ে বলল, তবে এ জন্তুগুলো কিন্তু সুকুমার রায়ের হাতিমি কিংবা বকচ্ছপের মতো নয়। এদের দেখতে পুরোপুরি কুকুর বা বেড়াল কোনোটাই মনে হয় না। হ্যাঁ, এদের দাঁত কুকুরের মতো, তবে থাবাগুলো কিন্তু বেড়ালের মতো। জেইন সাহেব হাত তুললেন। এবং ওদের গায়ের রং লাল, শিয়ালের মতো লাল, তাই তো? ঠিক তাই, তবে বেড়ালের মতো গায়ে ডোরাকাটা দাগ আছে। অদ্ভুত ব্যাপার, বিকুরের বর্ণনা শুনে জেইনকে দেখে মনে হলো তিনি যেন বেশ চিন্তিত হয়ে পড়েছেন। তিনি বললেন, স্কফিন। কি? স্কফিন, আপনারা যার নাম দিয়েছেন বিকুর। স্বামী স্ত্রী পরস্পরের দিকে তাকালেন আরেকবার। ঠিক বুঝলাম না তোমার কথা। ঘরে চলো, বুঝিয়ে দিচ্ছি। ঘরে ঢুকে ওদের জন্য কফি বানালো এমিলি। সবাই বসলো কিচেনে। জেইনের দিকে সবার কৌতূহলী দৃষ্টি। তাকে বেশ বিব্রত লাগছে। আপনারা হয়তো আমার কথা শুনে হাসবেন, এমনকি আইসল্যান্ডেও লোকে এই বিষয়টা নিয়ে মাঝে মধ্যে হাসি ঠাট্টা করে। তবে তারা রেইকেভিক শহরের শহুরে বাবু, আমাদের মতো গ্রাম্য চাষা নয়। আরে, আমরা হাসতে পছন্দ করি, তুমি বলোই না। তোমাদের কুকুরটা কিন্তু হাসেনি। তোমরা একপাল স্কফিন পেলে পুষে বড় করেছ, এবং এরা অত্যন্ত বিপজ্জনক প্রাণী। স্কফিনটা কি? আইসল্যান্ডে প্রচুর নির্জন ফার্ম আছে, আর আছে অসংখ্য শেয়াল। অনেক সময় খ্যাঁক শেয়ালি এসে মিলিত হয় খামারের হুলো বেড়ালের সঙ্গে। এ অসম্ভব ভাই, এ অসম্ভব। সিরাজ সাহেবের হাসিতেও স্পেন দমলেন না। আবার এমির দিকে ঘুরলেন, বললেন, মিলিত হয়ে খ্যাঁক শেয়ালি চলে যায়, জন্ম দেয় বাচ্চার। ওদের বলে স্কাগা বল্ডার। এরা যেমন হিংস্র তেমনই চতুর, খুবই দুর্লভ একটি প্রজাতি। তবে তারা বাগে পেলে ভেড়া কুকুর সব মেরে ফেলে, খুবই বিপজ্জনক প্রাণী। কৃষকরা তখন দল বেঁধে এদেরকে গুলি করে মারে। কিন্তু স্কফিন? মাঝে মধ্যে খামারের বেড়াল এনে মিলিত হয় কুকুর শিয়ালের সঙ্গে। তাদের যে বাচ্চাগুলো হয় ওরাই স্কফিন। তবে আইসল্যান্ডে এরা কখনো বড় হয়ে ওঠার সুযোগ পায় না, ওদেরকে দেখলেই কৃষকরা মেরে ফেলে। স্কফিনরা স্কাগা বল্ডারের চেয়ে অনেক চালাক চতুর এবং দ্বিগুণ হিংস্র।
তোমাদের নিজেদের অজান্তেই এতদিন এক পালস কফিন পুষেছ। আরে ওর তোমার সাথে ঠাট্টা করছে আমি। সুকুমার রায়ের ছড়া শুনে বানিয়ে বানিয়ে বলছে বোধহয়। বেড়াল এবং শেয়াল কখনো মিলিত হতে পারে না, ওরা তো সমগোত্রীয় পরিবারভুক্তই নয়। আমি কিন্তু ঠাট্টা করছি না। এই ছোট্ট মেয়েটির সঙ্গে আমি ঠাট্টা করতে যাবই বা কেন? তিনি এমির দিকে তাকালেন। তোমার ওই সুকুমার সুকুমার রায়। রাইট, সুকুমার রে দুর্দান্ত একটি ছড়া লিখেছেন। জানি না তিনি স্কফিন দেখেছেন কি না, তবে এখন মনে হচ্ছে তুমি ওদের ঠিক নামই দিয়েছ। বিকুর, সেই হাঁস কি যেন, হাঁসচারু। এক্স্যাক্টলি মিস্টার রের হাঁসজারুর মতোই এই স্কফিনরা, মানে তোমার বিকুর। না বেড়াল না কুকুর, এদের কুকুরের মতো দাঁত, বেড়ালের মতো থাবা, শেয়ালের মতো গায়ের রং লাল, শরীরে বেড়ালের মতো ডোরাকাটা দাগ, নেকড়ের মতো দল বেঁধে শিকার করে এবং মস্ত একটা কুকুরকেও মেরে ফেলে। এমি প্রতিদিন ওই জঙ্গলের রাস্তা দিয়ে স্কুলে যায়। এক মুহূর্ত চুপ করে রইলেন সিরাজ সাহেব, তারপর বললেন, তুমি কখনো ল্যাম্পিং এর কথা শুনেছ জৈন? দুদিকে মাথা নাড়লেন আইসল্যান্ডার। কোনো বাতি বা টর্চ নিয়ে তুমি রাতে বেরোবে। যদি কোনো খরগোশ, শেয়াল অথবা স্কফিন চোখে পড়ে, চট করে আলো জ্বালিয়ে দেবে। চোখে হঠাৎ আলোর ঝলকানিতে ওরা নিশ্চল হয়ে দাঁড়িয়ে যাবে। তারপর ওদেরকে তুমি গুলি করে মারবে, তাই তো? তোমার বন্দুক আছে? মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন সিরাজ রহমান। আধার পুরোপুরি ঘনাবার পরে ওনারা প্রস্তুত হলেন। রহমান সাহেব শটগানটা হাতে নিলেন এবং পকেট ভর্তি কার্তুজ। জভেনের সঙ্গে বড়সড় একটা ইলেকট্রিক টর্চ এবং আলো গোপন করার জন্য কভার। তুমি যাবে? বাবার কথায় মাথা দোলালো এমি। না না, ওকে যেতে হবে না। আহা, আরে আমরা তো আর বাঘ শিকারে যাচ্ছি না। আর ওরা তো ছোট ছোট কতগুলো জন্তু, আকারে শেয়ালের থেকেও ছোট। রহমান সাহেব এমিকে ছোটবেলা থেকেই বনে বাদারে শিকারে নিয়ে যান। শিকারের নেশা রহমান সাহেবের রক্তেই মিশে আছে। তার দাদা বাংলার ফজলুল হকের সঙ্গে সুন্দরবন এবং আসামের ঘন জঙ্গল দাপিয়ে বেরিয়েছেন। অবসরপ্রাপ্ত সুবেদার পিতা আব্দুর রহমান তাকে নিয়ে ডুয়ার্সের জঙ্গলে গিয়ে বন্য বরাহ শিকার করেছেন। সেসব রোমাঞ্চকর দিনগুলো রহমান সাহেবের স্মৃতিতে জলজল করছে আজও। এই যে জঙ্গলের মধ্যে তিনি খামার বাড়ি করেছেন, তা শুধু পয়সা কামাইয়ের জন্য নয়, অ্যাডভেঞ্চারের নেশাও এর সঙ্গে জড়িত। ছেলেকে 7 বছর বয়সেই পাখি শিকারের বন্দুক তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু বান্দরবানে এক অজগর শিকারে গিয়ে ছেলেটা ডেঙ্গুতে আক্রান্ত হয়। ঢাকার সেরা হাসপাতালে ভর্তি করেও তাকে বাঁচানো যায়নি। অন্য কোনো বাবা হলে হয়তো শিকারের আর নামই নিতেন না, কিন্তু অ্যাডভেঞ্চার প্রিয় সিরাজ রহমান তার একমাত্র মেয়েকে ঠুঁটো জগন্নাথ করে ঘরে বসিয়ে রাখার পাত্র নন। তাই স্ত্রীর নিষেধ না মেনে এমিকে নিয়ে তিনি পাহাড়ে জঙ্গলে হাইকিং করে বেরিয়েছেন। তার বয়স 14 বছর হলে কি হবে, এমি এখনই বেশ ভালো পাহাড়ে চড়তে পারে। বাবার কাছ থেকে শটগান চালানোটাও সে শিখেছে। বিকুরদের ভয় পেলেও অমন ভীতু সে নয় যে ওদের ভয়ে দরজায় খিল দিয়ে বসে থাকবে। তাছাড়া টমির মৃত্যুর প্রতিশোধটাও তো নিতে হবে। তাই মায়ের আপত্তি শুনে সে বলল, আমার কোনো সমস্যা হবে না মা, আমি বাপি আর আঙ্কেলের সঙ্গে সঙ্গেই থাকবো। জভেনও এমিকে নিরুৎসাহিত করার জন্য বললেন, ওরা কিন্তু শিয়ালের চেয়েও বড় রহমান, ওজনও বেশি। তাতে কি হলো, বাঘ ভাল্লুক তো আর নয়। তাছাড়া আমাদের এমির বাঘ ভাল্লুকে ভয়ও নেই, তাই না মা? উৎসাহে মাথা ঝাঁকালো এমি। তবে ও জানত না যে ওর এই উৎসাহ একটু পরেই প্রবল নিরুৎসাহে পরিণত হবে। ওর জন্য অপেক্ষায় রয়েছে একটা ভয়াবহ অভিজ্ঞতা। এমি তার বাবা ও জভেন আঙ্কেলের পেছন পেছন ঘর থেকে বেরোলো। ফার্মিয়ার্ড পার হয়ে
ঢুকে পড়ল জঙ্গলে। অন্ধকারে ট্র্যাক অনুসরণ করা প্রথম দিকে খুব কঠিন ছিল না, তবে ওরা যখন খালের ওপরের কাঠের সেতুটা পার হয়ে জঙ্গলের গভীরে ঢুকে পড়ল তখন বেশ অসুবিধে হতে লাগলো। সেখানে দুপাশে ঘন পাতার দেওয়াল, মাথায় ডালপালার আঘাত লাগছে, পথঘাটও ভালোভাবে ঠাহর করা যাচ্ছে না। যাত্রাটা ক্রমেই বেশ কঠিন হয়ে উঠল। অন্ধকারে পায়ের নিচের রাস্তা দৃষ্টিগোচর হচ্ছিল না এবং প্রতি পদক্ষেপে ওরা হোঁচট খাচ্ছিল। পা জড়িয়ে যাচ্ছিল শেকড়ে, কাঁটা গাছের ঝোপে আটকে যাচ্ছিল ওদের পোশাক, যেন এই জঙ্গলই ওদের এগোতে দিতে চায় না। পথ হাঁটতে গিয়ে হঠাৎ করেই ডালপালার আঘাত লাগছে ওদের মুখে। ওরা খানিকটা পিছু হটল। এসব বাধা ওদের সুস্থিরভাবে এগোতে ঝামেলার সৃষ্টি করছে। চারপাশের জঙ্গল নীরব। এমি বুঝতে পারছিল ওরা কেউই আসলে উপলব্ধি করতে পারেনি যে রাতের বেলা জঙ্গলে এইভাবে পথ চলাটা এতটা কঠিন হবে। সে তার বাবার সঙ্গে বনিবাদারে ঘুরেছে বটে, তবে সেটা দিনের বেলায়। এমি টর্চের ওপরের কভারটা সরিয়ে ফেলল। আলোর মৃদু একটা রেখা পড়ল ওদের পায়ের কাছে। আলোকিত হলো শুকনো ডালপালা আর পাতার ঝোপ, কিন্তু নিকষ কালো অন্ধকার তাতে দূর না হয়ে আরও যেন ঘনীভূত হলো। সামনের পদক্ষেপগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠার আভাস দিল। আলো নেভাও। কিন্তু আলো ছাড়া তো কিছুই দেখতে পাচ্ছি না বাপি। আলো দেখলে ওরা সাবধান হয়ে যাবে। বাধ্য হয়েই টর্চের ওপর কভার পরিয়ে দিতে হলো এমিকে। সঙ্গে সঙ্গে নিশ্ছিদ্র আধার আবার গ্রাস করল ওদের এবং নীরবতা প্রায় স্যাঁতস্যাঁতে বাতাসটার মতোই যেন চেপে ধরল। ওর সামনে, যদিও মনে হচ্ছে অনেক দূরে, পায়ের চাপে শুকনো ডাল ভাঙা কিংবা পাতা গুঁড়ো হয়ে যাওয়ার শব্দ হচ্ছে। ওর বাবা সরু রাস্তাটা দিয়ে সাবধানে এগিয়ে যাচ্ছেন, তবে অন্য শব্দগুলো এমির মনোযোগ আকর্ষণ করল বেশি। মাথার উপরে গাছের ডালে বসা কোনো একটা পাখি যেন নড়ে চড়ে উঠল। পাতার ফাঁক দিয়ে ফিস ফিস করে বয়ে গেল বাতাস। পথের পাশে ঝোপের ভেতর কি যেন সরসর করে ছুটে গেল। সমস্ত শব্দই যেন গিলে খেল সেই নৈঃশব্দকে। ওর পেছন থেকে ভেসে এলো স্ভেনের চাপা গলার ডাক। এমি! ঘুরে দাঁড়ালো। স্ভেনকে সে দেখতে পাচ্ছে না। টর্চের ওপর থেকে কভার সরিয়ে নিল এমি। নিজের জ্যাকেট দিয়ে ঢেকে দিল আলোটা, যাতে বাবার চোখে না পড়ে। টর্চের সরু আলোক রেখায় জঙ্গলের অতি সামান্য অংশ আলোকিত হলো। একটা সবুজ পাতা নড়তে দেখা গেল। ওটার চারপাশে শুকনো ধূসর ডাল। স্ভেনের গলার স্বর অনুসরণ করে এগিয়ে গেল এমি। নিচু একটা ডালে ঠোক্কর খেল ওর কপাল। স্ভেন রাস্তায় নেই, পড়ে গেছেন হাঁটু সমান গভীর একটা কাঁটা ঝোপের গর্তে। অতি অল্প সময়ের জন্য তাকে আলো দেখালো এমি, যাতে কাঁটা ঝোপ থেকে ছাড়িয়ে নিতে পারেন নিজেকে। আইসল্যান্ডে কিন্তু কাঁটা ঝোপ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বাকি কথাটা সম্পূর্ণ করলেন তিনি। কোনো জঙ্গল নেই। উঠে এলেন রাস্তায়, বুকে হাত রাখলেন। এমির মনে হলো মানুষটা কাঁপছেন। তিনি টর্চের আলোর দিকে তাকালেন। জায়গাটা কিন্তু বেশ গা ছমছমে। মিস্টার রহমানের পেছন পেছন ওরা এগিয়ে চলল বনের পথ ধরে। টর্চের আলো আবার ঢেকে রেখেছে এমি, যাতে ওর বাবা বিরক্ত না হয়। কিন্তু কোথায় তিনি? সারা শব্দ তো কিছুই পাওয়া যাচ্ছে না। এমি দাঁড়িয়ে পড়ল অন্ধকারে, কান পাতল
বাবার পায়ের শব্দ শোনার জন্য। জঙ্গল আশ্চর্য রকমের নীরব। হয়তো রহমান সাহেবও অন্য কোথাও দাঁড়িয়ে আছেন। জভেইন ডাকল, রহমান, রহমান। উত্তরের অপেক্ষায় ওরা কান খাড়া করে রইল। কোনো সাড়া নেই। পেছনে ফিরে তাকালো এমি। ভাবল ফার্মে ফিরে যাবে কিনা, কিন্তু তাতে খামোখা সময়ই নষ্ট হবে। ওর বাবা হয়তো শীঘ্রই ফিরে আসবেন। তাছাড়া ওদের কাছে আলো আছে, সেরকম চিন্তার কিছু নেই। এমন সময় রাতের নিস্তব্ধতা খান খান করে ওদের ডান দিকে গর্জে উঠল শটগান। গুলির আওয়াজে ভীত সন্ত্রস্ত এক ঝাঁক পাখি তীব্র চিৎকার করতে করতে উড়ে গেল আকাশে। ওরা দুজনেই সেই শব্দ লক্ষ্য করে এগোলো। অনেক দূর থেকেই যেন এসেছে শব্দটা। শব্দটাকে অনুসরণ করে তারা হাঁটতে লাগলো। মাটিতে টর্চের আলো ফেলল এমি। আশা করল গুলির আওয়াজ যেদিক থেকে এসেছে ওদিকে কোনো রাস্তা দেখতে পাবে সে। কিন্তু রাস্তা একটাই, এবং সেটা ওই দিকের পথ নয়। এমি রাস্তা ছেড়ে ঝোপঝাড় ভেঙে চলতে লাগলো। এই মুহূর্তে এটাই তার কাছে সবচেয়ে ভালো বুদ্ধি মনে হয়েছে। জভেইনও অনুসরণ করতে লাগলো তাকে। এই পথে ছোটখাটো কিছু গাছ আর কয়েকটা ঝোপ ছাড়া তেমন কিছুই নেই। তবে হঠাৎ সামনের জঙ্গলটা ঢালু হয়ে যাওয়ায় হোঁচট খেল এমি। প্রায় দৌড়ানোর ভঙ্গিতে সামনে এগোতে লাগলো, এবং হঠাৎ তার পাটা পিছলে গেল। ডিগবাজি খেয়ে পাতায় আচ্ছাদিত ঢাল বেয়ে নিচে পড়তে লাগলো সে। ভেজা স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ ঝাপটা মারল নাকে। নিজের রক্ষার জন্য কিছু একটা ধরার চেষ্টা করলো এমি, ফলে হাতের টর্চটার মায়া তাকে ত্যাগ করতে হলো। ওটা পড়ে রইল পেছনেই। যখন সে থামল, মুখ হাত পা সহ নানান জায়গায় ছড়ে গিয়েছে। উপুর হয়ে পড়ে আছে অন্ধকারে। হাত এবং হাঁটুতে ভর করে উঠে বসল সে। বুঝতে পারছে না কোথায় এসেছে, অথবা আগের রাস্তায় ফিরে যাবেই বা কি করে। পার্কের মতো ছোট্ট এই জঙ্গলে, যেখানে শহরের মানুষজন কুকুর নিয়ে হাঁটাহাঁটি করতে আসে, হঠাৎ সেই জঙ্গলই তার কাছে কেমন যেন বিশাল হয়ে উঠল। জভেইন আঙ্কেল, জভেইন আঙ্কেল। ভয়ের চোটে দিক হারিয়ে ফেলেছে এমি। একটা তীক্ষ্ণ শব্দ ভেসে এলো কাছ থেকেই, যা ওকে তীরের মতো বিদ্ধ করল। আতঙ্কিত জন্তুর মতো চট করে শুয়ে পড়ল এমি মাটিতে। একটা তীক্ষ্ণ প্রবল চিৎকার। এমির নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল। বাবা এবং জভেইন আঙ্কেলকে ডাকতে ইচ্ছে করল তার, তবে ভয়ে কোনো শব্দ করতে পারল না। ও শরীর শক্ত করে শুয়ে রইল মাটিতে। শ্বাস প্রশ্বাসও জোরে জোরে নিতে সাহস হচ্ছে না। মিনিট তিনেক এইভাবে শুয়ে থাকার পর ওর মস্তিষ্ক আবার কাজ করা শুরু করল। এখানে এইভাবে সারা রাত পড়ে থাকা যায় না। পাশ ফিরতেই ঝোপের মধ্যে একটা আলোর রেখা দেখতে পেল সে। সেই টর্চটা হয়তো হাত থেকে পড়ার সময় সুইচটা অন হয়ে জ্বলে উঠেছে। সামনে গাছের ডাল আর কাঁটার আঁচড় অগ্রাহ্য করে ওটার দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল এমি। হাতটা বাড়িয়েছে টর্চের দিকে। আলোর কিনারায় একজোড়া খাড়া কান চোখে পড়ল ওর। খপ করে টর্চটা ধরেই সেই দিকে আলো ফেলল এমি, কিন্তু কই, কোথাও কিচ্ছু নেই। জভেইন আঙ্কেল, জভেইন আঙ্কেল, জভেইন আঙ্কেল। এবারও সাহস করে চিৎকার করল। এই তো আমি। এমির বাম পাশে শুকনো পাতা আর ডালপালা ভাঙার আওয়াজ তুলে অন্ধকারে হামাগুড়ি দিয়ে এগিয়ে এলেন জভেইন। হোঁচট খেতে খেতে তার কাছে এগিয়ে গেল এমি। ওকে দেখে জভেইন যেন একটু খুশি হলো, যেন একটু সাহস পেল। আপনি
আপনি শুনেছেন ওই শব্দটা? স্বল্প আলোয় জেনকে মাথা দোলাতে দেখল এমি। স্কভেন! অন্ধকারে উঁকি দিলেন তিনি। আমাদের এদিকটাতে আসা উচিত হয়নি। এখন কি করে বেরোবো? এমি একবার টর্চটা চারপাশে ঘোরালো। এদিককার গাছপালাগুলো সব একই রকম দেখতে। কোথায় এসে পড়েছে ঠিক বুঝতে পারছে না সে। আমি জানি না। জেইন সোজা হয়ে বসলেন, মুখের সামনে হাত এনে হাঁক ছাড়লেন। রহমান! রহমান! বৃক্ষসারি এবং আধারের মাঝে ছড়িয়ে পড়ল তার ডাক। চমকে উঠে কয়েকটা পাখি যেন কিচমিচ করে উঠল। এমি এখনো বসে আছে। অনুভব করল ওর চারদিকের জঙ্গল কেমন যেন আশঙ্কায় থমথম করছে। ওর মনে হলো বিকুরগুলো জানে ওরা কোথায়। হঠাৎ অন্ধকারের চেয়েও কালো কি একটা যেন এমির পাশের ঝোপটা দিয়ে ছুটে গেল। ও লাফিয়ে দাঁড়ালো, তারপর সেই দিকে ধীরে ধীরে টর্চ মারল। কোনো দিকে কিচ্ছু নেই, কিন্তু পাতাগুলো এখনো নড়ছে। ডোন্ট শাউট এগেইন। ওরা ওরা ইতিমধ্যে আমাদের বিচ্ছিন্ন করে ফেলেছে। আমাদের দুজনকে এখন একসাথে থাকতে হবে। বাবার কি হবে? ওর কাছে বন্দুক আছে। বন্দুক তা আছে, কিন্তু কিন্তু গুলির আওয়াজ শোনার পর বাবার আর কোনো সাড়া শব্দ নেই। এই বনভূমি খুব একটা বিস্তৃত নয়, যদিও অন্ধকারের জন্য সীমাহীন লাগছে। আচ্ছা, বাবা কি আপনার ডাক শুনতে পাননি? তাহলে জবাব দিচ্ছেন না কেন? চলুন চলুন না বাবাকে খুঁজি। ধীর গতিতে সামনের দিকে পা বাড়ালো ওরা। ওদের ধারণা ওরা সঠিক দিকেই যাচ্ছে, যদিও ঠিক নিশ্চিত বলা যায় না। টর্চের আলোয় পথ দেখে দেখে চলেছে তারা। তবে যতই এগোচ্ছে ততই যেন মনে হচ্ছে ওরা পথ হারিয়ে ফেলেছে। হঠাৎ ওদের ঠিক পেছনেই একটা ভয়ঙ্কর চিৎকার ফালাফালা করে দিল রাতের নিস্তব্ধ বাতাস। যেন অত্যাচারিত কোনো শিশু মরণ আর্তনাদ করছে। চট করে ঘুরে দাঁড়ালো এমি। কিসের চিৎকার সেটা বোঝার চেষ্টা করলো। জেইন ওর হাতটা শক্ত করে চেপে ধরল। ওরা আমাদের আতঙ্কিত করে তুলতে চাইছে। এমিরও বুক ধরফর করছে ভয়ে। চাইছে আমরা ভয় পেয়ে যেন দলছুট হই। এক পা সামনের দিকে বাড়ালো ওরা। আহ! আহ! ঝোপে একটা আঘাত করে চেঁচিয়ে উঠল সে। ওদের পেছনে কতগুলো ছুটন্ত পদশব্দ শুনতে পেল এমি। চট করে ঘুরে দাঁড়িয়ে টর্চের আলো ফেলল সে, কিন্তু কোথাও কিচ্ছু নেই। সে এবং জেইন একে অপরের কাছে ঘেঁষে দাঁড়ালো। ওদের চারপাশের জঙ্গল থেকে কিরকম যেন অদ্ভুত ভৌতিক আওয়াজ ভেসে আসছে। টের পাওয়া যাচ্ছে নানা রকমের নড়াচড়ার। এই জঙ্গল থেকে বেরোনোর দরকার। রাস্তা কই? কিন্তু আমার বাপি। তোমার বাবার কাছে বন্দুক আছে। এমি একবার ভাবলো জিজ্ঞেস করবে বিকুরগুলো সত্যি বিপজ্জনক কিনা, কিন্তু পরক্ষণেই বুঝল এটা একেবারে নির্বোধের মতো প্রশ্ন হয়ে যাবে। তাই ও চুপচাপ দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো জঙ্গলের কোন রাস্তা দিয়ে বেরোনো যায় এবং ঠিক কোন দিক থেকে ওরা এসেছিল। আমার মনে হয় আমরা যদি এদিক দিয়ে যাই তাহলে মূল রাস্তাটা পেয়ে যাব। আলো থাকা সত্ত্বেও তাদের গতি মন্থর। প্রতিটি পা ফেলতে হচ্ছে হিসেব করে। সাবধানে থাকতে হচ্ছে ডালপালার আঘাত যেন মুখে না লাগে। আচ্ছা, বাপি জবাব দিচ্ছে না কেন বলে আপনার মনে হয়? সে সম্ভবত আর কি বলবে সেটা ভেবে পেল না জেইন। ওরা হাঁটতে লাগলো। পচা পাতায় মাঝে মাঝে পা পিছলে যাচ্ছে, হোঁচট খাচ্ছে ছোট ছোট খানাখন্দে। তবে মুখে কেউ কিচ্ছু বলছে না।
গাছের ডালের আঘাতে আর কাঁটা ঝোপের আঁচড়ে বেহাল দশা এমির। খুব রাগ হচ্ছে তার, কিন্তু রাগ করে এখন কোনো লাভ নেই। আচ্ছা, এটা কি ক্রোধ নাকি আতঙ্ক? আমার মনে হয় রাস্তাটা। কিন্তু কোথায় রাস্তা? পথের তো কোনো চিহ্নই নেই। হঠাৎ ওদের বাম দিক থেকে সমস্বরে এক ধরনের আওয়াজ উঠল। সেই আওয়াজের উত্তর পাওয়া গেল ডান পাশ থেকে। ওখানে একসঙ্গে কতগুলো জন্তু কুৎসিত গলায় চিৎকার করছে। ভয়ে এমির হাড় হিম হয়ে গেল। দৌড় দিতে যাচ্ছিল সে, কিন্তু জেইন ওকে ধরে ফেলল। ওরা চাইছে আমরা যেন লেজ তুলে পালাই। আমাদের শান্ত থাকতে হবে। অবশ্যই আমাদের শান্ত থাকতে হবে। এখন এই ইংলিশ উডস থেকে বেরোই, চলো। আবার ঢালু হতে শুরু করেছে জঙ্গল। পাতার স্তূপে পা পিছলে যাচ্ছে। মাঝে মাঝে গাছের গুঁড়ির ওপর দিয়ে চলতে হচ্ছে ওদের। ওদের পেছনে আবার তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার দিল বিকুরগুলো। ভয়ে ঘামতে শুরু করেছে এমি। ভাবছে এই ঢালটা কোন জায়গার হতে পারে, ঠিক কোথায় জঙ্গলের মধ্যে এরকম ঢাল রয়েছে। দিনের বেলায় ও কখনোই এসব ঢাল লক্ষ্য করেনি। ওরা থমকে দাঁড়ালো। চারপাশে টর্চটা একবার ঘোরালো এমি। হঠাৎ দেখল ওদের পেছনে টর্চের আলো পড়ে একজোড়া লাল টকটকে চোখ জ্বলে উঠল ভয়ঙ্করভাবে। তারপরেই অদৃশ্য হয়ে গেল চোখ জোড়া। টর্চের আলোয় সামনে এক সারি লালচে পাথর দেখা গেল। এমি আলো ফেলল সেখানে। দেখল একটা দেওয়াল এবং কতগুলো ভাঙা সিঁড়ির অপর প্রান্ত বা কিনারা। মঠ। কথাটা বলে জেইনের দিকে তাকালো সেও হাসছে। এখন সে জানে ওরা কোথায় আছে। ওরা জঙ্গল পেছনে ফেলে পরিত্যক্ত ভাঙা মঠটির কাছে এসে দাঁড়িয়েছে। একটা আঙুল তুলল এমি। ওই শুনুন, শুনতে পাচ্ছেন? মঠের অপর পাশ দিয়ে সেন্ট ব্রাইডের পবিত্র কুয়োর জল পড়ার মৃদু একটা শব্দ আসছিল। মূল রাস্তাটা চলে গেছে কুয়ো বরাবর। এটা জঙ্গল হয়ে সোজা পৌঁছেছে খামারে। হ্যাঁ, জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। আমি জলা জঙ্গল মোটেই পছন্দ করি না। হঠাৎ একটা শব্দ পেয়ে এমি ওদের পেছনের জঙ্গলে আলো ফেলল। প্রথমে মৃদু একটা ডাক শোনা গেল, তারপরই কিছু যেন চলে গেল। এদিকে আর কোনো রাস্তা নেই, তবে এটা পরিষ্কার পথ, কোনো সমস্যা হবে না যেতে। ওরা মঠের ভাঙা দেওয়াল টপকালো, তারপর ঢুকলো ভেতরে। ভাঙা মঠের ঘরগুলোতে বড় বড় পাথর খণ্ডের অনেক টুকরো পড়ে আছে। হাঁটার সময় পায়ের তলায় পড়ে পা ফেলতে সমস্যা হচ্ছে তাদের। টর্চের আলোয় আলোকিত হলো আলগা পাথর, কালো কালো দেওয়াল। ঝট করে কি যেন একটা ছুটে গেল সামনে দিয়ে। ওই দেখুন। আবার ফিরে এলো। কুকুরের মতো একটা জন্তু, খাড়া খাড়া কান। ওদের দিকে তাকিয়ে জানোয়ারটা তীক্ষ্ণ গলায় একটা চিৎকার দিল। ওটার ডাকে সাড়া দিয়ে জঙ্গল থেকে ভেসে এলো আরো অনেকগুলো জানোয়ারের সম্মিলিত চিৎকার। বিকুরগুলো ওদের সামনের জঙ্গলে এসে পড়েছে। ওরা পিছিয়ে গেল। বিকুরগুলো ভাঙা মঠের কিনারা ধরে ছুটে আসছে। ওদেরকে দেখে দলছুট হয়ে গেল এমি। বাম দিকে মোড় নিল। যে জঙ্গল থেকে এইমাত্র সে বেরিয়ে এসেছে সেই দিকে, আর স্পেন দৌড়লেন ডান দিকে। নিজেদের ভুল বুঝে ওঠার আগেই বিকুরগুলো চলে এলো ওদের মাঝখানে। এমি ওদের গায়ে টর্চের আলো ফেলল। জলজল করে উঠল ওদের লাল সবুজ চোখ। তবে ওরা নিশ্চল হয়ে দাঁড়িয়েও পড়ল না, কিংবা ছুটে পালিয়েও গেল না।
দুটো বিকুর ছুটে এলো এমিকে লক্ষ্য করে, তবে দৌড়ানোর ভঙ্গিতে কোনো তাড়া নেই। সাদা ঝকঝকে দাঁতের শাড়ির ফাঁকে ঝুলছে লাল লকলকে জিভ। আকারে তেমন বড় না হলেও এমি জানে এদের গায়ে অনেক শক্তি এবং এদের কামড় প্রাণঘাতী। আলগা পাথর খণ্ডের ওপর পা ফেলতে ফেলতে সামনের দিকে ছুটল এমি। এক লাফে পার হলো দেওয়াল এবং অপর পাশে ভাঙা পাথরের টুকরোর ওপর পা ফেলল। সামনেই সেই পবিত্র কুয়োর জল পড়ার শব্দ শোনা যাচ্ছে। পেছনে মঠের ভাঙা বেদির কাছ থেকে একটা পুরুষ কণ্ঠের আর্তনাদ ভেসে এলো। স্পেন আঙ্কেল, স্পেন আঙ্কেল, বিদ্যুৎ গতিতে ঘুরল এমি। স্পেন আঙ্কেল। টর্চের আলো মারল সামনে পেছনে। একই সঙ্গে মাথা ঘুরিয়ে দেখে নিল বিকুরগুলো কাছে পিঠে কোথাও আছে কিনা। না, কাউকেই দেখা যাচ্ছে না। মনে হয় ওরা ওকে ছেড়ে চলে গেছে। তবে মঠ থেকে কিছু একটা বেরিয়ে আসছে। ও মঠের ঢালুর কিনারা দিয়ে আঁচড়ে বেয়ে ওপরে উঠে আসতেই কাঙ্ক্ষিত রাস্তাটা পেয়ে গেল। ওই তো সেই পবিত্র কুয়োটা। পায়ের নিচ দিয়ে বয়ে যাচ্ছে জলধারা। টর্চের আলোয় দেখল রাস্তাটা চলে গেছে পাতা আর গাছের গুঁড়িতে ঢাকা অন্ধকার একটা টানেলের মধ্যে দিয়ে। এই পথ ধরে এগোলেই খামার। ও হাঁটা শুরু করেছে। হঠাৎ একটা বিকুর এসে হাজির হলো ওর সামনে। ওর দিকে তাকিয়ে দাঁত মুখ খিজিয়ে বিকট শব্দ করল জন্তুটা। টর্চের আলোয় হৃষ্টপুষ্ট একটা কুকুর ছানার মতো লাগছে, তবে দাঁত আর নাকের ডগা কালো। দুপা পিছিয়ে গেল এমি। ঘুরে জঙ্গলের রাস্তার দিকে ছোটা শুরু করবে ভাবছে, তবে একটা মৃদু ডাক শুনে সে ফিরল। আর একটা বিকুরোর পেছনে। প্রচণ্ড আতঙ্ক দুঃসাহস এনে দিল এমির মনে। হাতের টর্চটা সামনে অস্ত্রের মতো বাগিয়ে ধরে বাড়ির রাস্তার দিকে দিল ছুট। জানোয়ারটা চট করে সরে গেল এবং পর মুহূর্তেই পায়ে ছন্দ তুলে এগিয়ে এসে কামড় বসিয়ে দিল এমির বাহুতে। এইরকম যে কিছু একটা হচ্ছে সেটা বিশ্বাসই করতে চাইল না এমি। সে হাতে ঝাঁকুনি মারল জোরে, যেন কিছুই ঘটেনি। তবে হাতে কামড়টা দ্বিগুণ জোরে বসে গেল তার, এবং সে বুঝতে পারল সে স্বপ্ন দেখছে না। জন্তুটা ওকে কামড়ে মাটিতে ফেলে দিতে চাইছে। এমির হাতের মাংস ছিঁড়ে যাচ্ছে। ও হাত থেকে টর্চটা ফেলে দিল। আর এক হাতেও ওজন অনুভব করল কিছুক্ষণের মধ্যেই। আর একটা বিকুর ওর জ্যাকেটের হাতা কামড়ে ধরেছে। ভোজবাজির মতোই যেন আর একটা অমানসিক চিৎকার ভেসে এলো। অন্যরাও মহা উৎসাহে অংশ নিতে এগিয়ে এলো সামনে। দাঁতে দাঁত চেপে ধরল এমি। ওর যে হাত বিকুরটা কামড়ে ধরে রেখেছে, বাকি হাতটা দিয়ে ওটাকে পেল্লায় একটা ঘুষি মারল সে। ঘুষিটা পড়ল দাঁত কামড়ে থাকা জায়গাটার উপরে। বিকুরটা যেমন ব্যথা পেল, তার দ্বিগুণ ব্যথায় কাতরে উঠল এমি। তবে যন্ত্রণা সহ্য করে আবার ঘুষি চালালো সে, এবং সাঁড়াশির মতো চেপে ধরে থাকা দাঁত থেকে অবশেষে মুক্তি পেল। এমি দৌড়তে শুরু করলো। ভাঙা মঠের ইট কাঠ পাথর ছড়ানো রাস্তা দিয়ে সে ছুটছে। ওর জ্যাকেট কামড়ে ধরে রেখেছিল যে জন্তুটা, ওটাকেও ঘুষি মেরে ফেলে দিয়ে বন্ধন মুক্ত হয়ে দৌড়চ্ছে সে। এই মুহূর্তে তার কাছে কোনো আলো নেই, জানেও না কোথায় আছে। ও যখন লাফ দিল, জানে না ঠিক কোথায় ল্যান্ড করবে। ম্লান চাঁদের আলোয় নিচু দেওয়ালগুলোকে কুচকুচে কালো দেখাচ্ছে। পাথর খণ্ডগুলোর রং হালকা ধূসর। এমি জানে না বিকুরগুলো এখনো ওর পিছু নিয়ে আছে নাকি ওকে ছেড়ে দিয়েছে। একটা পাথরে ঘষা খেলো এমির থুতনি। গুলতিতে ছোঁড়া ঢিলের মতো ও দেওয়ালের পাশে ছিটকে গেল এবং সজোরে ভাঙা পাথরগুলোর টুকরোর মধ্যে পড়ল সে। দাঁতে দাঁতে আঘাত লেগে ব্যথায় চোখে অন্ধকার দেখতে লাগলো এমি। জিভ কেটে পলকের মধ্যে রক্তে ভরে গেল মুখ। এক সেকেন্ডও চিত হয়ে শুয়ে থাকলো। তার দম নিঃশেষিত। তবে দ্রুত ধাবমান পায়ের শব্দে ও উঠে দাঁড়াতে বাধ্য হলো সঙ্গে সঙ্গেই। হাঁপাতে হাঁপাতে আবার ছুটতে লাগলো। হঠাৎই শক্ত কিসের সঙ্গে যেন একটা হোঁচট খেলো এমি, এবং তার ধাক্কায় একটু গড়িয়েও গেল। আঙুলে সুতির পোশাকের স্পর্শ পেল সে, এবং স্পর্শটা সামান্য একটু উষ্ণ। একটা গন্ধ, মাটির সোঁদা গন্ধ নয়, আফটার শেভের ঘ্রাণ। এ তো জুয়েন আঙ্কেল।
স্ভেনের শার্ট খামচে ধরল এমি, তাকে ধরে ঝাঁকুনি দিল, স্পেন আঙ্কেল, কিন্তু তিনি নড়লেন না আঙ্কেল, কিংবা কোনো সাড়াও দিলেন না। স্পেন আঙ্কেল। সে অন্ধকার হাতড়ে লোকটার মুখ খুঁজে পেল, আঙুলগুলো ঢুকে গেল মুখের হায়ের মধ্যে, কিন্তু মানুষটা পাথরের মতো স্থির। এমি স্ভেনের থুতনিতে হাত বোলালো, মাথাটা হেলে রয়েছে একপাশে, ওর আঙুলে ভেজা ভেজা কি যেন একটা লাগলো। চট করে হাতটা সরিয়ে নিল এমি, আঙুলগুলো চটচট করছে, ভেজা চটচটে কোনো তরল লেগে রয়েছে ওর হাতে। এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল সে। তারপর কালো দেওয়ালের মাথায় কালচে কি যেন একটা জিনিসকে উঠতে দেখল। তারপরেই সেই বিশ্রী চিৎকার ক্ষণক্ষণে হাসির মতো শোনালো তার। স্কাফিনগুলো হাসছে, যেন শিকার বাঘে পেয়েছে তারা। এমির শরীরের সমস্ত রোমের শিহরণ খেলে গেল সেই বীভৎস হাসির শব্দে। বাবাও গেল, স্পেন আঙ্কেলও নেই। এখন যা করার আমাকেই করতে হবে, না হলে এই বিকুরগুলো ছড়িয়ে পড়বে শহরের প্রতিটি রাস্তায়। দেখতে পোষা বিড়ালের মতো, কিন্তু কে জানে সংখ্যায় কত এই স্কফিনের দল। এরা শেয়ালের মতো ধূর্ত, বিড়ালের মতো সাবধানে, ভয়ানক চতুর এবং ভীষণ হিংস্র। হঠাৎ ওর সামনের অন্ধকারটা একটু নড়ে চড়ে উঠল। পর মুহূর্তেই লাফ দিল ওকে লক্ষ্য করে, লাথি চালালো এমি এবং যন্ত্রণায় চিৎকার করে উঠল। বিদ্যুৎ গতিতে কামড়ে ওর বাহু থেকে এক খাবলা মাংস তুলে নিয়েছে বিকুর এবং লাথি খেয়ে সরেও গেছে। লোকে এদের নির্দোষ শেয়াল ঠাউরাবে, কিংবা কিংবা কি ওর বেড়া ছানা ভেবে নিয়ে যাবে নিজেদের বাড়িতে। সুকুমার রায় যদি এখন বেঁচে থাকতেন এবং ওই বিকুরগুলোকে দেখতেন, তাহলে কি ওই বিখ্যাত ছড়াটা এত মজা করে লিখতে পারতেন। ইস, কি কুক্ষণেই না ওই বিকুর ছানাগুলোকে বাড়ি বয়ে এনেছিলাম। পা জোড়া শরীরের নিচে মুড়ে এনে লাফ দিয়ে উঠে দাঁড়ালো এমি। তারপরেই দিল দৌড়। পেছন থেকে কিছু একটা ছুটে এসে ওকে কামড়ে ধরল। গ্রাহ্য করল না এমি, ছুটতে লাগলো ফার্মের পথ ধরে। পা কামড়ে ধরা জিনিসটার অস্তিত্ব ভুলে থাকার চেষ্টা করছে সে, ভীষণ যন্ত্রণা হতে থাকা হাতের কথাও বিস্মৃত হতে চাইছে। সামনেই মাঠের লম্বা দেওয়ালের একটা অংশ, ও দেওয়াল বেয়ে উঠতে গেল, কিন্তু সজোরে কামড় পড়ল গোড়ালিতে। টাল সামলাতে না পেরে পড়ে গেল এমি। দেওয়ালে একটা থাবা মারল। ওজনটাকে পাত্তা না দিয়ে আঁচড়ে বেয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলো এমি, কিন্তু পর মুহূর্তেই আর একটা যন্ত্রণাদায়ক কামড় অন্য পায়ে, ঠিক গোড়ালির ওপরে। ওকে টেনে নামিয়ে দিল সেই কামড়টা। উপুর হয়ে মাটিতে এসে পড়ল এমি। নাক মুখ সজোরে আঘাত খেল মাটিতে। নিশ্ছিদ্র অন্ধকার ভেসে উঠল তার চোখের সামনে। কানে শুনল সেই বীভৎস ক্ষণক্ষণে হাসি। পর মুহূর্তেই ঘাড়ের ওপর অনুভব করল ধারালো একটা দাঁতের কামড়। জ্ঞান হারাবার ঠিক পূর্ব মুহূর্তে এমি ভাবল, শেষ পর্যন্ত আমার ভাগ্যে এই ছিল। এতক্ষণ আপনি শুনছিলেন অনিশ দাস অপুর কাহিনী বিকুর, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. Radio Milan 90.4 FM এর তরফ থেকে লেখক শ্রী অনিশ দাস অপুকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। এমির চরিত্রে সঙ্গীতা, এমিলির ভূমিকায় রীতি, সিরাজের চরিত্রে শুভদীপ, জৈনের ভূমিকায় দীপক এবং গল্প পাঠে সায়ন। নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন।
আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।